এ যেন নো পয়েন্ট অফ রিটার্ন। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু সেই ভদ্রলোকের খেলায় কেমন আচরণ? দু দেশের বোর্ডের মধ্যে বৈরিতা থাকতে পারে হ্যাপেনিং সংকট, কিন্তু তার প্রভাব মাঠের ক্রিকেটে কেন পড়বে? কিন্তু সেটাই যেন হয়েছে। বাংলাদেশ এবং ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ম্যাচ চলছে, কিন্তু সেই খেলা ছাপিয়ে নতুন আলোচনায় দু দলের টসের পরে হাত না মেলানো। সঙ্গে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ, আলাপ করবো তার সঙ্গে। মামুন, বাংলাদেশের প্রথম ম্যাচ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের, যদিও ভারতের এটা দ্বিতীয় ম্যাচ, সেই টসের সময় বাংলাদেশের যিনি নিয়মিত অধিনায়ক আজুল হাকিম তামিম, তিনি থাকতে পারেননি। জাওয়াদ আবরার সহ অধিনায়ক, তিনি টসে এসেছিলেন, কিন্তু আয়ুষ ভারতের যিনি অধিনায়ক তিনি এসেছিলেন। টসের পরে দুজন হাত মেলায়নি। আমরা এর আগে দেখেছি ভারত পাকিস্তানের ম্যাচের মধ্যে তারা সিনিয়র পর্যায়ে কিংবা বয়সভিত্তিক নারী দল কোথাও তারা হাত মেলায়নি, কিংবা ইমার্জিং এশিয়া কাপ কোথাও তারা হাত মেলায়নি, বাংলাদেশও মেলায়নি। আপনি আসলে দু দলের পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা এমন হয়েছে যে আপনার পাশে আগুন জ্বলছে ধাউ ধাউ করে, সেই আগুনের মধ্যে একটু যদি ঘি ঢেলে দেওয়া হয়, যেরকম পরিবেশ তৈরি হবে সেই পরিবেশটাই তৈরি হয়েছে, ঘিটা ঢেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতের যেই পরিস্থিতি চলছে বর্তমানে, বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে যাবে কিনা, বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান আছে, সেই সময়টায় বয়সভিত্তিক দলে এই যে হাত না মেলানো, এটা আপনার পুরো বিষয়টাকে আরও বেশি উত্তপ্ত করে দিয়েছে এবং বাংলাদেশের জন্য মনে হচ্ছে ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। এখান থেকে আপনার ফেরার আর কোনো সুযোগ নেই। আপনি আপনার যে স্ট্যান্ডটা নিয়েছেন সেই স্ট্যান্ড থেকে ফেরার আর কোনো সুযোগই নেই। যদিও এখানে একটা বিষয় একটু যদি দর্শকদের ক্লিয়ার করতে চাই, যে দুই দলের ক্যাপ্টেনের মধ্যে আসলে কেউ কি অ্যাপ্রোচ করেছিল হ্যান্ডশেক করতে, সেই বিষয়টা আসলে খুব একটা ক্লিয়ার ছিল না, বা কেউ বোঝা যায়নি। যে যার মতো চলে গেছেন, কেউ অ্যাপ্রোচ করেনি হ্যান্ডশেক করার জন্য, আবার কেউ ডিসএগ্রিও করেনি হ্যান্ডশেক করার মতো করার জন্য। আগে থেকেই দুই দলের মধ্যে কথা হয়েছিল কিনা সেটাও একটা অস্পষ্ট। তবে সবচেয়ে হ্যান্ডশেক করাটা যে বাধ্যতামূলক সেটাও না, কিন্তু ক্রিকেটের সৌন্দর্য, আপনি যেটা বলছিলেন যে ভদ্রলোকের খেলা ক্রিকেট, সেই জায়গাটায় ক্রিকেট আরও একবার অপমানিত হলো এবং বাংলাদেশ ভারতের সম্পর্কটা আরও একবার আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি হলো। বলছিলেন আগুনে ঘি ঢালার মতো। দর্শক যারা আসলে মিস করেছেন টসের সেই পর্বটা, বাংলাদেশ যখন টস জিতলো, দু দলের দুই অধিনায়ক অর্থাৎ বাংলাদেশ দলের সহ অধিনায়ক এবং ভারতের অধিনায়কের হাতে দুটো মাইক্রোফোন ছিল। বাংলাদেশ দলের সহ অধিনায়ক জাওয়াদের হাতে ছিল এবং ভারতের অধিনায়ক আয়ুষের পকেটে ছিল। বাংলাদেশ যখন টসটা উপরে কয়েনটা মারলো, ভারত কল করেছিল আয়ুষ, বাংলাদেশ সেখানে টস জিতেছিল। এরপরে সরাসরি কমেন্টেটর যখন ডাকলেন বাংলাদেশের অধিনায়ককে, তিনি ভারতের অধিনায়ক সেখানে পাশে ছিলেন, আবার বলছি বাংলাদেশের সহ অধিনায়ক, তিনি তাকে ক্রস করে চলে গেলেন এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে আসলে কোনো দলেরই হাত মেলানোর কোনো আগ্রহ নেই, অর্থাৎ এটা হয়তোবা পূর্ব পরিকল্পিত ছিল। মামুন, একটু আগে বারবার আমরা বলছিলাম যে জেন্টলসম্যান গেম ক্রিকেটটা, যাই হোক না কেন আসলে এ ধরনের বিষয় তো নিশ্চয়ই কাম্য নয়, অন্তত ক্রিকেট খেলার মাঠে। অবশ্যই কাম্য নয়, এবং এমন সময় ঘটনাটা হয়েছে আরও একটু মজার বিষয়, আইসিসির একটা টিম, একটা সদস্য এখন বাংলাদেশে অবস্থান করছে, নিরাপত্তা সদস্য তারা বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশ ভারতে যে বিশ্বকাপ খেলতে যেতে চায় না, সেই বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা করতে এসেছে, একটা সুরাহা বের করার একটা চিন্তা ভাবনা করছে, বাংলাদেশের মন গোলানোর চেষ্টা করছে, একটা সুরাহা কীভাবে বের করা যায়, একটা ওয়ে কীভাবে বের করা যায় সেই চেষ্টা করছে। সেই সময় বিষয়টা আরও বেশি গোলমাল পাকিয়ে গেল, আরও বেশি তাল পাকিয়ে গেল। বাংলাদেশ তো আগে থেকে স্ট্যান্ড নিয়ে রেখেছে যে বাংলাদেশ এবারে বিশ্বকাপ নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাবে। যৌক্তিক নিরাপত্তা, যৌক্তিক যুক্তি বাংলাদেশে, অবশ্যই যৌক্তিক যুক্তি। মুস্তাফিজ ইস্যুতে যেটা হয়েছে, মুস্তাফিজকে নিরাপত্তার সংখ্যা দিকে যেভাবে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, সেভাবে পুরো দলের নিরাপত্তা কীভাবে দিবে ভারত, সেই চিন্তা, সমর্থক রয়েছে, গণমাধ্যম কর্মী রয়েছে, সবাই রয়েছে। আমি সেটাই বলছিলাম, সেদিকে যাচ্ছিলাম, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ দল চিন্তা করেছে যে তারা এবার ভারতীয় বিশ্বকাপ খেলতে যাবে না, শ্রীলঙ্কায় হলে বাংলাদেশ দল যাবে, এবং বাংলাদেশ দল সেই স্ট্যান্ডে এখনও পর্যন্ত আছে। এবং আইসিসির টিম এসেছে, তারা বাংলাদেশকে যেমন বোঝাতে এসেছে এবং বাংলাদেশের পরিস্থিতিটা কি, বাংলাদেশ দেশ হিসাবে কী ভাবছে, বোর্ড হিসেবে কী ভাবছে, সেগুলো একটু সরাসরি দেখার জন্য তারা এসেছে। সবকিছু মিলিয়ে আসলে জটিল একটা অবস্থা। বলছিলেন যে আসলে দিনকে দিন সেই সম্পর্কটা, অর্থাৎ যে অবস্থা, সে অবস্থা আরও জটিল থেকে জটিল অবস্থায় ধারণ করছে। বলছিল বাংলাদেশ যে অবস্থায় রয়েছে সেখান থেকে আসলে পেছনে ফেরার কোনো উপায় নেই, এবং বাংলাদেশ দল ভারতের সঙ্গে যদি এই ম্যাচটা জিততে পারে, আমরা জানি যে কদিন আগে ফুটসাল ম্যাচ হয়েছিল, সেই ফুটসাল ম্যাচে বাংলাদেশ ভারতের ছেলেরা ড্র করেছে, ভারতকে নারীরা হারিয়েছে। আজকের ম্যাচ যদি বাংলাদেশ ভারতকে হারাতে পারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে, আমরা তাদেরকে হারিয়ে কিন্তু 2020 সালে বিশ্বকাপও জিতেছিলাম, সব কিছু মিলিয়ে জবাবটা বোধহয় মাঠের ক্রিকেটেই দিতে হয়। মাঠে কিন্তু সেই আগ্রাসন দেখা যাচ্ছে, বাংলাদেশের বোলাররা কিন্তু সেই আগ্রাসন দেখাচ্ছেন। ম্যাচের রেজাল্ট কী হবে সেটা জানা নেই, তবে আগ্রাসন যেটা দেখানো সেটা ক্রিকেটাররা মাঠে দেখাচ্ছেন, এবং তারা চান যে মাঠে হারিয়ে ভারতকে কড়া একটা বার্তা দিতে, যে তোমরা যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছো, সেই আধিপত্য বিস্তার তোমরা বাইরে করতে পারলেও মাঠে টিকবে না, সেই বার্তাটা বাংলাদেশ নিশ্চয়ই দিতে চাইবে রিমান্ড। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে
এই যে আপনার মানে ক্রিকেট নিয়ে এত ক্যাচাল হচ্ছে বা এই ঘুরপাক খাচ্ছে, সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু নিজেদের জায়গাটা কিন্তু খুব ভালোভাবে জানান দিয়েছে যে তোমরা আমাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার আছে, যে পরিমাণ সমর্থক আছে বাংলাদেশের ক্রিকেটের, এই ফ্যান ফলোয়ার, এই ক্রিকেট সমর্থকরা কিন্তু কোনো না কোনোভাবে আইসিসির বড় একটা আয়ের মাধ্যমও সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ শক্ত একটা স্ট্যান্ড নিয়েছে এবং বিশ্বকে জানান দিয়েছে যে কোনোভাবে আমাদেরকে ফেলার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে মামুন, আসলে বিশ্ব ক্রিকেটে মোড়ল আমরা বলি, সেই মোড়লের সবচাইতে বড় মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরির গল্প নতুন কিছু নয়। আসলে আমরা দেখেছি যে নিজেদের ঘরের মাঠে তো আছেই, বরং আইসিসি ইভেন্টেও ভারত সবসময় একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। আমরা দেখি যে অন্য দলগুলোর যেখানে ট্রাভেল করতে হয় তারা বিপরীতে ভারত তারা একই ভেন্যুতে বারবার ম্যাচ খেলে। এশিয়া কাপও আমরা একই গল্প দেখেছি, ব্যত্যয় নয়। তবে এখন যে আসলে অবস্থা মামুন, এশিয়ার সবচাইতে বড় দুটো স্টেক হোল্ডার ক্রিকেটের যদি কথা বলি, বাংলাদেশ, পাকিস্তান, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার সঙ্গেও ভারতের বেশ কিছু বিষয় বৈরিতা হয়েছে। সব কিছু মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ভারত কি বর্তমান সময়ে একটু চাপে রয়েছে? চাপে থাকারই কথা, যদিও তারা সেটা ভাবছে কিনা আমি জানি না, তবে ভারত কিছুটা হলে ব্যাকফুটে থাকবে। আপনি পাকিস্তানের সাথে আপনার অনেক দিনের সমস্যা, সেটা রাজনৈতিক সমস্যা, অনেক কারণে সমস্যা, সেই কারণে আপনি তাদের সাথে তাদের এক দেশে যায় না, খেলে না, হাত মেলে না, সবই ঠিক আছে। বাংলাদেশের সাথে কিন্তু আপনার সম্পর্কটাও যুদ্ধের পর্যায়ে যায়নি, কখনোই যায়নি। হয়তোবা রাজনৈতিক কিছু কূটনৈতিক বিষয় ছিল বা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো খুব মাঠের প্রভাব ফেলার মতো বিষয় ছিল না। আপনি গায়ে পড়ে সেগুলোকে মাঠের পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং দুই দেশের যে সমর্থকরা আছেন তারাও বিষয়টাকে খুবভাবে এনজয় করছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতই বেশি এখানে ঘি ঢেলেছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সেই ঘি ঢালার সাথে বাংলাদেশের সমর্থকরাও কিছুটা হলেও সেই উনুনে আঁচ তো দিয়েছেই। তো সেটা মিলে দুই দেশের যে বরিতা তৈরি হয়েছে, এবং যেটা বলছেন যে সাম্প্রতিক সময় শ্রীলঙ্কার সাথেও ভারতের, সাম্প্রতিক সময় নয়, ভারত আসলে যেটা করতে চাচ্ছে যে সব দলের উপরে নিজেদের আধিপত্যের একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই সবগুলো দল একটু এখন ভারতকে সেই কি বলে আপনাকে একটু একঘেয়ে করে দেওয়ার চেষ্টা করছে। এবং এরকমটা চলতে থাকলে আপনার যে এশিয়া কাপ হয়, ইমার্জিং এশিয়া কাপ হয়, বা এশিয়ান যে টুর্নামেন্টগুলো হয়, সেই টুর্নামেন্টগুলো আমরা হয়তো বা অচিরেই বন্ধ দেখতে পাবো। সেই টুর্নামেন্টগুলো হয়তো বা ওই আগের মতো সেই জৌলুস নিয়ে আর ফিরতে পারবে না। যেমন আপনার সঙ্গে একটু একমত, একটু আসলে যোগ করতে চাই। আপনি বলছিলেন যে উনুনে ঘিটা ভারত ঢেলেছে। আমরা যদি দেখি যে তারা যেই অভিযোগটা এনেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, এই ঘটনা ভারতে হরহামেশা হয়। প্রতিদিন আপনি যখন টিভি খুলবেন, আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন, ফেসবুক, সব জায়গায় আপনি দেখবেন যে ভারতে সংখ্যা প্রতিদিন, শুধুমাত্র যে মুসলমানদের ওপর ভারতে অত্যাচার হচ্ছে তা নয়। আমরা দেখেছি যে যখন বড়দিন হচ্ছিল, সেই বড়দিন যে খ্রিস্টীয় যারা অনুসারী রয়েছে তাদের উপর হামলা হয়েছে। যেই দেশটা নিজেদের নাগরিকদের নিজেদের দেশে নিরাপত্তা দিতে পারছে না, তারা আসে অন্য দেশের ডিপ্লোম্যাটিক বিষয়ে কথা বলতে। এবং আপনি আরও একটা বিষয় দেখবেন যে ইস্যু নিঃসন্দেহে এটা ভারতে শুরু করেছে। মুস্তাফিজুর রহমান, আইপিএল তো ভাই বিশ্বকাপের পরে মুস্তাফিজুর রহমানকে যেই ইস্যুতে তারা আসলে তাদের, আমরা দেখেছি যারা ক্ষমতাসীন দল ভারতের বিজেপি, সেই বিজেপির বেশ কয়েকজন নেতাও কিন্তু এখানে ইন্ধন ঢেকেছিল। জানেন যে আগামীতে সামনেই আসলে ভারতের নির্বাচন রয়েছে, অর্থাৎ তাদের যে লোকসভা, রাজ্যসভার যে নির্বাচন, সে নির্বাচন রয়েছে। এবং এই বিষয়গুলো কোথায় কোথায় হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করবেন। পশ্চিমবঙ্গে জানেন যে অনেক বছর ধরে বিজেপি তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না, এবং সেখানে ভোটারদের আসলে যারা ভোটার রয়েছেন, কট্টরদের নিজেদের দলে টানার জন্য হয়তো এই কাজগুলো ভারত করছে। এবং মুস্তাফিজুর রহমানকে কোনো কারণ ছাড়াই তারা আইপিএলের থেকে তারা সুনাম, তার নামটা কাটা দিয়েছে। যে কারণে কিন্তু আসলে বাংলাদেশ খুব যৌক্তিক একটা দাবি তুলেছে যে আপনারা একজন মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে পারছেন না, আপনারা কিভাবে গোটা বাংলাদেশ দলকে নিরাপত্তা দিবেন। সব মিলিয়ে আসলে আপনার কাছে ছোট করে জানতে চাই কি হচ্ছে নেক্সট। আপনার সাথে আমি একটু যোগ করে তারপর নেক্সটে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে তারা তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সংখ্যালঘুদের কথা বলতেন, সেখানে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু ধর্মকে অবলম্বন করে আপনার ঘটনা ঘটছে না, আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক বা অন্য কোনো দেশ হোক, মানে হিন্দুদের উপরে আক্রমণ করতে হবে বিষয়টা এরকম নট নেসেসারি। এইখানে আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটা যে ধর্মেরই হোক, সব ধর্মের সাথে হয়তো বা পৃথিবীর সব জায়গায় আসলে আপনার বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এবং মামুন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারও কিন্তু দ্রুততম ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে ময়মনসিংহে যে ঘটনাটা হয়েছে, খুব দ্রুত কিন্তু তাদেরকে আটকও করা হয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সেটা বিচারের আওতায় আনা হয়েছে। সব কিছু মিলে এই জায়গায় বাংলাদেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। এবং আপনি যেটা বলছেন যে রাজনৈতিক একটা খেল আছে, পশ্চিমবঙ্গে যে নির্বাচনের কথা বলছেন সেখানের একটা খেল আছে, সব কিছু মিলে রাজনৈতিক বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দিতে গিয়েই আসলে কিছু উগ্র হিন্দুবাদী মানুষজন এই বিষয়টাকে একদম সার্কাজমে পরিণত করেছে। এবং ভবিষ্যতে এটার পরিণতি খুব একটা ভালো আমি দেখছি না, রিমন। এবং এই যে বলছিলাম যে আসলে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে হ্যাপেনিং সংকট, হোয়াট নেক্সট?
নেক্সটের কথা বলছি, এই নেক্সট বাংলাদেশে একটা নির্বাচন আছে। নির্বাচনের পরে আসলে আমরা বুঝতে পারবো যে পরিস্থিতিটা কোন দিকে যায়, সম্পর্কটা কি একটু ভালো হয় কি না, বা ভারতের যে উগ্র হিন্দুদের কথা বলছি তারা যদি আরও বেশি এগ্রেসিভ হয়ে কমেন্টস করা শুরু করে, তখন হয়তো বা সম্পর্কটা আরও খারাপের দিকে যাবে। ভারত পাকিস্তানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার দিকে যায় কিনা, কারণ ভারতের সাথে পাকিস্তানের সাথে বর্ডারে যেরকম সম্পর্ক, বাংলাদেশের সাথে কিন্তু ভারতের বর্ডার রয়েছে, সেই জায়গায় যদি এরকম কিছু হয় তখন কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আমরা আশা করবো সেরকমটা হবে না, দুই পাশের দেশ, ভ্রাতৃত্বর বন্ধনটা থাকবে। ক্রিকেটে অন্তত সেই বন্ধনটা আমরা দেখতে চাই, ভদ্রলোকের খেলায় ভদ্রলোকের আচরণটা আমরা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ। ভারত আসলে নিশ্চয়ই ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, ভারতের কাছ থেকে বড় ভাই নয়, বন্ধুত্বপূর্ণ আমরা আশা করি, এবং সঙ্গে এটাও প্রত্যাশা করি যে আসলে মাঠের বাইরের যে রাজনৈতিক টানাপোড়েন, হ্যাপেনিং সংকট, সেটা অন্তত মাঠের ক্রিকেটে পড়বে না। ক্রিকেট তার আপন গতিতে এগিয়ে যাবে। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।